সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য ও তার পরিবেশ নিয়ে আলাপ করি। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, টানা 4 মাস বেড়েছে দেশের রপ্তানি আয়। শক্তিশালী পোশাক খাত এর নেপথ্য কারণ। তবে শিল্প খাত যখন নানামুখী চাপে, তখন গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় সরকার। টেকসই পোশাক খাত ও শিল্প খাত নিয়ে আজ আমরা আলাপ করব। অতিথি মাসেদ রুম্মান আবদুল্লাহ, তিনি ড্রেসম্যানের পরিচালক। মাসেদ রুম্মান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আরমান ভাই, আর ধন্যবাদ নাগরিক টিভিকে আমাকে ইনভাইট করার জন্য। আজকে আমরা একটু আলোচনাটা ঠিক এভাবে করতে চাই। আপনাদের কোম্পানির তো শুরু হয় 1984 সালে। 60টি মেশিন এবং 150 শ্রমিক নিয়ে কার্যক্রম শুরু হয়। ঠিক এই মুহূর্তে এই 40 বছরের যাত্রায় আমরা আলাপ করব, কিন্তু তার আগে একটু যদি বলেন যে আসলে শুরুর গল্পটা কি ছিল, একটু বলেন আমাদেরকে। আসলে শুরুর গল্পটা খুব কোইন্সিডেন্টাল, কারণ আমার বাবা চাকরি করতেন একটা শিপিং কোম্পানিতে। তো 80s আপনার অতটা সুযোগ ছিল না মানুষদের ব্যবসা করার জন্য। তো একটা দাওয়াতে একজন ব্যাংকের সাথে পরিচয় হয়, তো ওনাকে বলে যে আপনারা তো আমাদের সুযোগ দিবেন না, আমাদের তো কোলাট্রাল নাই। তখন এই কথাটা ওই ব্যাংকারের খুব গায়ে লাগে। তুমি বললো আচ্ছা ঠিক আছে, তোমার যেটা বিজনেস প্ল্যান থাকে তুমি আমার কাছে নিয়ে আসো। তখন আসলে আব্বার মাথায় কোনো বিজনেস প্ল্যান ছিল না। তারপর সে তখন রিসার্চ করে দেখলো যে শ্রীলঙ্কার থেকে আস্তে আস্তে গার্মেন্টস শিল্পটা বাংলাদেশে মুভ করছে। তখন উনি একজন কনসালটেন্ট মেশিন সাপ্লাইদের সাথে বসে একটা বিজনেস প্ল্যান করে ওনাদেরকে দেয়। আর এই প্ল্যানটা আপনার দেওয়া হয় পূবালী ব্যাংকে। আজকে কিন্তু প্রায় 40 বছর আমরা কিন্তু ওই ব্যাংকের সাথেই আছি, পূবালী ব্যাংক। ওনারাই আমাদেরকে এই 40 বছর যাত্রায় যথেষ্ট সহযোগিতা করে গিয়েছেন এবং করে যাচ্ছেন। আচ্ছা, একটু বলবেন যে এই যে 40 বছর, 84 থেকে 24 পেরিয়ে গেল, 40 বছরে সেই 60টি মেশিন, 150 শ্রমিকের সেই ড্রেসম্যান আজকে আজ এই 40 বছরে এসে কোথায় দাঁড়িয়েছে? এই 40 বছরে আমরা কিন্তু খুব অর্গ্যানিকলি গ্রো করেছি। আমরা কোনো মানে বিগ এক্সপেনশনে যাইনি, কারণ গার্মেন্টস ব্যবসাটা আমরা সবসময় মনে করি ইজ এ ভেরি পার্সোনাল বিজনেস। কাস্টমারের সাথে সারাক্ষণ একটা ক্লোজ কোঅর্ডিনেশনে কাজ করতে হয়। আর কাস্টমারদেরও আপনার ফিল করতে হয় যে না, এই একটা কোম্পানি যে আমার ডেইলি নিডসগুলো দেখছে। তো আমরা আপনার 60টা মেশিন থেকে প্রায় এখন 2000 মেশিন মতো আছে। প্রায় আমাদের এখন 4800 শ্রমিক কাজ করছে। সো গ্রোথ হ্যাজ বিন ভেরি সাস্টেইনেবল অ্যান্ড খুব অর্গ্যানিকভাবে। আরএমজি যেহেতু একেবারে রপ্তানিমুখী খাত, মানে আপনাদের রপ্তানির বাজারগুলো কোন কোন দেশ, ইউরোপ, আমেরিকা বা কোথায় কোথায় আপনাদের কোম্পানির বড় বাজার কারা আসলে? আমাদের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে নর্থ আমেরিকা, ইউরোপ আছে এবং ইন্ডিয়া। এই 3টা মার্কেটে আমরা আসলে ফোকাসড। বাট এটা সবচেয়ে বিগেস্ট শেয়ার আপনার ইউএস মার্কেটই আমাদের সাথে কাজ করে। আমি আপনাদের কোম্পানির পরিসংখ্যান বা ডাটা ঘেটে যেটি দেখলাম যে 2011 পরে আপনারা নতুন করে কোনো কারখানা স্থাপন করেননি। এখন কি আপনারা একটু ঝিমিয়ে পড়লেন আসলে ব্যবসা বাণিজ্যে, নাকি একটু বাস্তব কোনো কারণ আছে ব্যবসা প্রসার করতে পারছেন না? আমরা আসলে কোম্পানি এস্টাবলিশ করিনি, বাট যেই কোম্পানিগুলো আছে ওগুলাকে আমরা এক্সপ্যান্ড করেছি। আচ্ছা। আর এখন একটা পর্যায়ে চলে এসেছে, আসলে যেভাবে মুনাফা কমে গেছে, নতুন এক্সপ্যানশনে যাব কি না এটা একটা বড় চিন্তার বিষয়। তো যা আছে আমরা এখন চেষ্টা করছি যে এই কস্টগুলো ম্যানেজ করে মুনাফা বাড়িয়ে আর কোম্পানির এক্সিস্টেন্সটা কীভাবে ধরে রাখা যায় এগুলো নিয়ে আমরা এখন ব্যস্ত। মানে মুনাফা কমে গেছে বললেন, কিন্তু মানুষ তো আপনাদেরকে খলনায়ক হিসেবে দেখে যে আপনারা বাড়ি করেন, গাড়ি করেন, বিদেশে টাকা পাচার করেন। মুনাফা কমে গেছে এটা কিভাবে বললেন আসলে? আপনি দেখেন আমাদের গতবার ওয়েজ যে বেড়ে গেল 54%, আমাদের কোনো কাস্টমার কিন্তু আমাদের প্রাইস অ্যাডজাস্টমেন্ট করেনি। তারপরে এই যে দেখেন লাইবর বেড়ে গেছে, তারপর আপনি দেখেন বিদ্যুতের কস্ট বেড়ে গেছে। এটা করতে করতে কিন্তু মার্জিন অনেক স্লিম ডাউন করেছে। তো প্রতি বছর যেমন আপনার স্যালারি ইনক্রিমেন্ট হয়, তারপরে আমাদের প্রতি বছর যেমন আদার এক্সপেন্সেস যেমন ট্রান্সপোর্টেশন সবই তো বেড়ে যাচ্ছে। তো এই যে মার্জিনটা থাকা দরকার ওইটা তো আর নেই। তো এখন আপনি চিন্তা করে দেখেন যে এই অবস্থায় একজন ইনভেস্টর কেন বিনিয়োগ করবে? আর একটা কথা একটা কারেক্ট করি, আপনি যে বললেন যে আমরা টাকা পাচার করি, আমাদের টাকা তো আসছেই আপনার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, আর আমাদের লোকাল ব্যাংকে পাচ্ছে। তো পাচার করার এই কথাটা আসলে কি জেনারেলাইজ করাটা আমার মনে হয় মিসকনসেপশন। আর আপনারা যেটা মনে করছেন যে সব গার্মেন্টস ওয়ালা ভালো আছে, আসলে না। আর একটা জিনিস হচ্ছে যে গার্মেন্টস ওয়ালারা কিন্তু ওনারা কিন্তু অনেক কোলাট্রাল অনেক কিছু কিন্তু ব্যাংকে বন্দুক দিয়ে কিন্তু ব্যবসাটা করে। তো আপনারা যেটা দেখছেন এটা আসলে অতটা মানে কি বলবো গ্ল্যামারাস না।
আপনি বলছিলেন যে সব গার্মেন্টস ব্যবসায়ী ভালো আছে, সেটি বলা যাচ্ছে না, কিন্তু আমরা যদি দেখি গত 6 মাসে জুলাই থেকে ডিসেম্বর এই সময়টা আমরা দেখলাম যে প্রায় 13% আপনাদের রপ্তানি বেড়েছে। মানে বলছেন ভালো নাই, রপ্তানি বাড়ছে, মানে এটার কোনো জবাব আছে আদৌ? এটা আসলে আমি বলতে চাই যে আপনার ফ্যাব্রিকের দামও তো কিছু বেড়েছে, ঠিক না? আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কত টাকা এসছে, কত টাকা প্রফিট হয়েছে। আপনি তো টার্নওভার নিয়ে তো আপনার লাভ নেই, আপনার দেখতে হবে যে মুনাফা কী থেকেছে। এটা আমার মানে থট। আপনাদের খরচ বাড়ার কথা যখন বলছিলেন, আপনারা তো বাইরের কাছ থেকে বাড়তি দামের কথা বলেন নানা কমপ্লায়েন্স ইস্যুতে, তাই না? আপনারা যখন মজুরি বাড়ে সেই বিষয়গুলো তো ক্রেতাদেরকে জানান, যখন পরিচালন খরচ বাড়ে সেই বিষয়গুলো জানান। তো ক্রেতাদের কাছ থেকে কি আপনারা সেই ন্যায্য দাম যেটা হওয়া উচিত সেটি কি পান না তাহলে? না, আমরা তো অবশ্যই পাচ্ছি না। আমরা যেমন এই যে ওয়েজটা যে বাড়বে, এটা তো গত বছর 2023 জুলাই থেকে গণ্ডগোলগুলো শুরু হয় বাংলাদেশে। তো তখন থেকে কিন্তু কাস্টমারদের সাথে আমরা কিন্তু যোগাযোগ করেছি, বাট সবার মুখে একটাই কথা, ইউরোপে ইনফ্লেশন বেড়ে গেছে, আপনার ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, আমেরিকার ইলেকশন আসবে, আপনার সেলস ওভাবে যাচ্ছে না, তো তোমাদের কোত্থেকে দিব? এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশে যারা স্টেক হোল্ডার আছে, ধরেন আমরা, তারপর আমাদের শ্রমিক ভাই বোনেরা, ব্যাংক, উই শুড গেট আ ফেয়ার প্রাইস। আর আমরা যদি পাই দিতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, কিন্তু যেখান থেকে পাবো ওখান থেকে তো আসছে না। আর রিসেন্টলি আপনিও তো আমেরিকা ঘুরে এসেছেন, আপনি খেয়াল করেছেন না খাওয়ারের থেকে কাপড়ের দাম কম? ওখানে কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু, বাট আপনার কাপড়ের বেলায় কিন্তু সবাই মনে করে যে না, বাংলাদেশ একটা চিপ ডেস্টিনেশন, এদেরকে আরও চাপাই, এরকম একটা পারসেপশন আছে আমাদের। মানে ব্যাপারটা এরকম যে মানে আপনাদের যারা ক্রেতা ওই সমস্ত দেশে যখন মূল্যস্ফীতি, উচ্চ মূল্যস্ফীতি হয়, তখন কি উল্টো আপনারা ন্যায্য দাম আরও পান না, এরকম ব্যাপারটা অনেক সময় দূরেই দাঁড়ায়। আর এখন আমাদের বাংলাদেশে এত বড় বড় ফ্যাক্টরি হয়ে গেছে, ওনাদের তো আপনার লাইনগুলো চালু রাখতে হবে, তো ওনারা চেষ্টা করি অর্ডারগুলো নিয়ে এফিসিয়েন্সি বাড়িয়ে আপনার প্রফিটটা বাড়ানোর জন্য, বা সবসময় এটা সম্ভব হচ্ছে না। এখন তো একটা মৌসুম চলছে আপনাদের, জানুয়ারি ফেব্রুয়ারি বড় একটা মৌসুম আপনাদের রপ্তানির জন্য। তো এখন যদি বলি যে মানে আপনাদের কারখানার চেহারাটা কি, পূর্ণাঙ্গ যে আপনাদের উৎপাদন সক্ষমতা সেটি কি ব্যবহার করা যাচ্ছে এখন? আমার মনে হয় না যাচ্ছে, কারণ আমার মনে হয় যে এখনো যেহেতু আপনার এই যে একটা মিড সিজনের মধ্যে পড়ে আছি, সামনে কি দাঁড়ায় এটা আসলে বলা মুশকিল। আর গার্মেন্টসটা আসলে খুব আনপ্রেডিক্টেবল হয়ে গেছে এখন, যে কিছু কাস্টমার আছে ওরা বাংলাদেশের সেফ ফিল করছে না এত গন্ডগোলের গল্প আর রিপোর্ট পেয়ে। এটা তো এখন আবার পরিস্থিতি তো স্বাভাবিক হচ্ছে, তো যে অস্বস্তি ছিল ক্রেতাদের, অনেকেই তো বলছে, আমরা যেহেতু দেখছি যে রপ্তানি বাড়ছে, এবং অনেকেই বলছে যে আগামী মৌসুমের ক্রয়াদেশও অনেক কারখানায় নাকি ভালো আছে, তো অনেক ক্রেতা তো আবার বাংলাদেশে ফিরতে শুরু করেছে, এরকমটি বলা হচ্ছে। একটু বলবেন যে আপনাদের? হ্যাঁ, আপনার কথাটা ঠিক, কিন্তু এটাও ডিপেন্ড করবে নেক্সট কয়েক মাসে কি হয়, কারণ এখন তো কাস্টমার ক্রিসমাস থেকে তো ফেরত আসতেছে, ওদের সেলস ফিগার্সগুলো দেখবে, প্লাস ওদের তো অনেক সবারই তো এখানে একটা এমবেসি আছে, ওখান থেকে খবর নিবে। অ্যান্ড এন্ড অফ দ্য ডে ইটস অল ম্যাটার অফ ডিম্যান্ড। যদি ডিমান্ড যদি থাকে অবশ্যই বাংলাদেশে তো আসা তো উচিত আমি মনে করি, বাট যদি দেখেন ডিমান্ড যদি আপনার একটা ফ্ল্যাট থাকে তাহলে কিন্তু একটা রিস্ক নিবে না। আর বাংলাদেশে একটা সুবিধা যেটা আমি সবসময় মনে করি যে আমরা লো এন্ড প্রোডাক্টসে উই আর ভেরি কম্পিটিটিভ, এই জন্যই কাস্টমাররা আসতে চায়। আর আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের যেহেতু ক্যাপাসিটিগুলো বড়, আমরা খুব ফাস্ট টার্ন আউট করতে পারি, এটা একটা অ্যাডভান্টেজ যেটা বাংলাদেশে আছে, অনেক দেশে নেই। আপনি যেটি বলছিলেন যে আমরা লো এন্ড প্রোডাক্টে আসলে বড় গন্তব্য বাংলাদেশ বিশ্ববাজারের জন্য, তো এই যে আপনারাই 40 বছর ব্যবসা করছেন, বাংলাদেশের পোশাক খাতের বয়স প্রায় 45 বছর, আমরা কেন আসলে হাই এন্ড প্রোডাক্টে যেতে পারছি না? ওয়ান অফ দ্য রিজনস আমি মনে করি হচ্ছে যে আমাদের এক্সপার্টিসটা এখনও গড়ে তোলেনি, অ্যান্ড আমাদের আসলে আমরাও নিজেরাও কিন্তু রিস্ক নিতে ভয় পাই, যে একটা বড় কিছু ধরে এটা একটা রিস্ক নিব, এটা লায়াবিলিটি হয়ে যায় কিনা, এই কারণে কিন্তু বাংলাদেশ আগায় নেই। আমরা যেমন লো এন্ডও করি, হাই এন্ডও করি, তো আমরা ওই রিস্কটা নিয়েছি, এটা কিন্তু একটা কস্ট গেছে আমাদের উপর দিয়ে, বাট আমরা কিন্তু দুটো একটা ব্যালেন্স করি, কারণ সবই যে হাই এন্ড হয় ওটা তো কোনো কথা না, বাট লো এন্ডও রাখতে হবে, একটা ব্যালেন্স থাকতে হয়। আমরা দেখি যদি আমাদের আসলে বড় বাজার তো ইউরোপ এবং আমেরিকা, তো অনেক কথা হয় যে অপ্রচলিত বাজারে আমরা ব্যবসা বাড়াতে পারছি না, মানে এখানে আপনাদের মনোযোগের ঘাটতি কেন? আসলে এই ঝুঁকিটা কেন নেন না যে নতুন বাজার
খুঁজে বের করি? এটা একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট বলছেন। আসলে আমাদের দেশে যেই সব প্ল্যাটফর্মস আছে, ইপিবি বলেন বা বিজিমি বলেন, এনারা এখন পর্যন্ত কিন্তু ওরকম প্রমোশন করতে পারেননি যেখানে একটা নতুন মার্কেটে যে একটা কাস্টমার কনফিডেন্স আনতে পারে। ওরকম কিন্তু আমি মনে করি যে আপনার উদ্যোগ ওনারা কেউ নেননি। যেমন জাপান একটা খুব ভালো মার্কেট যেখানে আমরা ঢুকতে পারি, কিন্তু জাপানি কাস্টমার কিন্তু খুবই সেন্সিটিভ, অ্যান্ড এদেরকে কিন্তু বোঝাতে অনেক সময় লাগে। তো আমরা যদি একটু বেশি করে যখন রোড শো করতাম, কাস্টমারের সাথে নিজেদের ওরিয়েন্টেশনটা বাড়াতাম, তাহলে আমি মনে করি যে এইসব মার্কেটও কিন্তু ট্যাপ করা যাবে। আপনি বলছিলেন আপনার দাবি আর কি যদি বলি যে আপনারা ভালো নাই, অনেক সময় আসলে অনেক উদ্যোক্তা ভালো সময় যাচ্ছে না, ব্যবসায় মুনাফা কমে গেছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখছি যে সরকার একটা উদ্যোগ হাতে নিয়েছে যে গ্যাসের দাম 2.5 গুণ বাড়বে। মানে আরএমজি এবং টেক্সটাইল খাত এমনি তো চাপে আছে, তো এটি আপনারা সামাল দিতে পারবেন উদ্যোক্তারা? আমার মনে হয় এটা খুব একটা ডিফিকাল্ট প্রপোজিশন, 2.5 গুণ বাড়া। কারণ আপনি দেখেন তখন কিন্তু আমাদের বা অন্য কোনো কান্ট্রির কোনো কম্পিটিটিভ মানে ডিফারেন্স থাকবে না। প্লাস আরেকটা হচ্ছে যে প্রাইস বাড়া হচ্ছে একটা জিনিস, আরেকটা হচ্ছে আপনার গ্যাস সাপ্লাই হচ্ছে আরেকটা জিনিস। যেমন আমরা যেমন গত কয়েক মাস খুব ভুগেছি আপনার এই গ্যাস সাপ্লাই নিয়ে, গ্যাসই পাইনি। কারণ আপনার এইটা যদি যদি না ঠিক থাকে গ্যাস, তো আমরা প্রোডাকশনই করবো কেমনে, আর এই যে শিপমেন্টও দিব কেমনে, আর এগুলো যদি ঠিক না রাখি তখন বাইরে কিন্তু আমাদের উপরে এয়ার চাপায় দেয়, তখন কিন্তু আরও কস্টলি হয়ে যায় আমাদের। এমনি আমরা দেখছি তো যে আপনারা তো অনেকদিন একটা স্বস্তিতে ছিলেন যে ব্যাংক ঋণের সুদ হার 9% মধ্যে ছিল, জি সেটি এই মূল্যস্ফীতি সামাল দিতে গিয়ে এখন সুদ হারটা বেড়ে যাচ্ছে। জি তো এখন প্রায় 14-15% সুদ হার জি। গিয়ে দাঁড়িয়েছে। এই যে সুদ হার বাড়লে তো আপনাদের ব্যবসার পরিচালন খরচ বাড়ে নাকি? জি অবশ্যই বাড়ে। আপনি একটু আগে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাকে আর সামনে বাড়াবেন কি না, তো এই মানে কি বলবো ডিফিকাল্ট ইন্টারেস্ট রেট দিয়ে একটা মানুষ ব্যবসা বাড়াবে কেমনে, তখন তো মানুষ চিন্তা করবে যে ঠিক আছে আমি যেটা আছে এটাই যদি ধরে রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। একটু যেহেতু জানুয়ারি মাসে আমরা আলাপ করছি, জি তো জানুয়ারি মাসে তো আমরা যারা চাকরিজীবী, জি আপনার এই পাশে যারা বসি, তারা তো প্রত্যাশা করি যে বেতন বাড়বে। জি সেটা শ্রমিকও আপনার পরিবারের অংশ, তারাও চায় যে তাদের বেতন বাড়বে। আপনার কি শ্রমিকের বেতন বাড়িয়েছেন? অবশ্যই। আজকে তো 7 তারিখ, এটা বাড়াতেই হবে। আর সরকার যদি এটা আপনার আইনি পাস করে দেয় বাড়াতে হবে। যদি আমরা কমপ্লায়েন্ট ফ্যাক্টরি বলে থাকি, অবশ্যই সবাই বাড়িয়েছে। আচ্ছা, মানে সরকার যেটি প্রস্তাবিত যেটা 9% হারে বাড়িয়েছেন, নাকি যে যার মতো করে সুযোগ না, নেওয়ার ওটা চেষ্টা তো করেছে? যে যার মতো করার তো সুযোগ নেই। কারণ আমাদের শ্রমিকরা কিন্তু যথেষ্ট সচেতন। আমরা কিন্তু যেমন প্রতি মাসের 31 বা 30 তারিখে পে স্লিপ আমরা ইস্যু করে দিই, ওয়ার্কাররা চেক করে যে তার সব হিসাব কিতাব সব ঠিক আছে কিনা। তো এখানে যদি উল্টাপাল্টা করে নিশ্চয়ই ধরা পড়বে। তো আপনার এখানে আসলে এটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। শ্রমিকরা সচেতন হচ্ছে, এটি সত্য। ক্রেতাদের চাপ রয়েছে, এটি সত্য। আবার আপনারা পোশাক মালিকরা এত শক্তিশালী, সরকারকে এত নিয়ন্ত্রণ করতে পারেন, এটাও তো সত্য। একটা জিনিস কি জানেন, আমাদের দেশে একটা পারসেপশন আছে আমরা কিন্তু সবই কিন্তু একই, ওয়ান টিম। কারণ আমরা সবাই তো বাংলাদেশি, ঠিক না? অ্যান্ড আমার মনে হয় যে আমাদের ব্যাপারে একটা না রং পারসেপশন আছে যে আমরা সরকারকে নিয়ন্ত্রণ করি, আমরা সব কিছু কন্ট্রোল করতে চাই, আমরা সবসময় গলা শুকাই। এটা কিন্তু সত্যি না। আপনারা যারা মানে আমাদের ব্যাপারে একটা পারসেপশন ফর্ম করছেন, আমার মনে হয় যদি আপনাদেরকে একটা আমরা ফ্যাক্টরি দিয়ে দিই, আপনারা আমাদেরকে একটু দেখিয়ে দেন যে কিভাবে একটা ফ্যাক্টরি মুনাফা করতে হয়। কারণ এই ব্যবসা তো আপনার 80 সাল থেকে আছে, অ্যান্ড আমরা যেটা করছি আমরা দেখছি, কিন্তু বাকি সবাইকে আমরা কিন্তু আজ পর্যন্ত সন্তুষ্ট করতে পারলাম না যে এই একটা সেক্টরের উসিলায় কিন্তু অনেকগুলো সেক্টরে কিন্তু চলে। আপনি হোটেল বলেন, ট্রান্সপোর্টেশন বলেন, ফুড বলেন, ইভেন আমাদের দেশে যে আজকাল যে মিডল ক্লাস যেটা গ্রো করেছে, ওনারা কিন্তু সামহাও কানেক্টেড এই ইন্ডাস্ট্রির সাথে। এখানে তো আমাদের একটু কন্ট্রিবিউশন আছে, আর এখানে তো একটু ক্রেডিট দেওয়া উচিত আমাদের। আপনি তো এই প্রায় 22 বছর আরএমজিতে সম্পৃক্ত, আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনারা সরকারি প্রভাব শ্রমিক শোষণে ব্যবহার করেন নাই কখনো? দেখেন, এইটা আমি আসলে কমেন্ট করতে চাই না, বিকজ নিশ্চয়ই এখানে কিছু গ্যাপ ছিল, অ্যান্ড একটা নেগোসিয়েশনে কিন্তু সেটেল করা হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু আমার মনে হয় যদি একটা ফ্যাক্টরি ঠিক মতো সে তার বেতন দেয় তার ওয়ার্কারদের এবং একটা ভালো কমিউনিকেশন রাখে, ওই ফ্যাক্টরির সমস্যা হওয়ার কথা না। তো আমি বলবো না যে প্রভাব, কারণ এটা আসলে
আমার বলার জায়গা না, এটা আপনাকে বিজিএমই বলতে পারবে যে তারা প্রভাব ব্যবহার করেছে কিনা। আপনি যেটি বলছিলেন যে আমরা একটা ধারণা তৈরি হয়েছে যে আসলে পোশাক উদ্যোক্তা মালিক মানে আসলে অন্য কিছু, এটি সত্য, একটি ধারণা তৈরি হয়েছে যেভাবেই হোক। তো এখন যেটি হচ্ছে যে আপনারা দ্বিতীয় প্রজন্মের মানুষজন এই খাতে সম্পৃক্ত হচ্ছেন, মানে মানুষ আপনাদের চেহারা দেখলে যাতে খলনায়ক না ভাবে সেই প্রেক্ষাপটে কি আপনারা কাজ করছেন দ্বিতীয় প্রজন্মের যারা সম্পৃক্ত হচ্ছেন ব্যবসা বাণিজ্যে? দেখেন, আমাদের তো বন্ধু বান্ধব বা কন্টেম্পোরারি যারা আছে তারা কিন্তু প্রথমেই একটা পারসেপশন নিয়ে আসে যে এনারা রক্ত চুষে খায়। আসলে এইটা তাদের মানে চেঞ্জ করতে হলে তাদের আর একটু এনগেজ করতে হবে আমাদের সাথে একটু ধরেন যদি আমাদের ফ্যাক্টরিতে আসে, তারপর যখন দেখে যে কিভাবে আমরা ব্যবসা আপনার করি চালাই, তখন কিন্তু অনেকের কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়। আগে যেমন একটা কনসেপ্ট ছিল যে গার্মেন্ট ফ্যাক্টরি মানে হচ্ছে একটা সোয়েট শপ, যেখানে কোনো সেফটি ফিচার নাই, যেখানে কোনো আপনার মানুষের কোনো অধিকার নাই। এগুলো আসলে মানে একটা রং কনসেপশন, আর এগুলো চেঞ্জ হয় যখন মানুষ আমাদের ফ্যাক্টরিতে যায়। সো আমি চাই যে হুএভার মানে আপনার হ্যাজ ডাউটস তারা আসুক, ফ্যাক্টরিগুলো দেখুক, কারণ বাংলাদেশে কিন্তু ফ্যাক্টরি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেশে দেখেন দুনিয়ায় হাইয়েস্ট নাম্বার অফ লিড গ্রিন ফ্যাক্টরিজ আছে। তার মানে কি যে আমরা কিন্তু সচেতন অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, রাইট? আপনি আমাকে দেখান বাংলাদেশে কোন ব্যবসায় এতগুলো গ্রিন ফ্যাক্টরি আছে, পারবেন দেখাতে? না, মোটেও নাই, রাইট। তো আমরা যদি সচেতন না হতাম, আমরা যদি কেয়ার করতাম না, তো আমরা তো কি বলবো যে আপনার অত খারাপ না। আপনি একটি কথা বলছিলেন যে বিজিএমির অনেক দায়িত্বের কথা আপনি ইঙ্গিত করছিলেন। এটি সত্য যে পোশাক খাতের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, উদ্যোক্তার স্বার্থে বিজিএমির অবদান খুবই জরুরি। তো আমরা দেখছি যে বিগত দিনে বিজিএমইকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তা হিসেবে আপনি কি সেটি কখনো প্রত্যাশা করেছিলেন? জি, অবশ্যই। আমি তো গত 2 বার বিজিএমই নির্বাচন করেছি, যাতে আমি চেয়েছিলাম যে যদি আমাদের মতো কিছু নতুন জেনারেশনের সদস্য যদি বোর্ডে আসতে পারে, আমরা কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারতাম ইন টার্মস অফ পারসেপশন, তারপর ইন টার্মস অফ আপনার এনগেজমেন্ট। সো ওইটা আমরা ট্রাই করেছিলাম, বাট 2 বার তো আমরা পারিনি। এটা এত দলীয়করণ আসলে হলো কোন প্রক্রিয়া একটু বলতে পারেন? যে এতটা দলীয়করণ বিজিএমই তো আপনার প্রত্যাশা করেন না নিশ্চয়ই? না, বিজিএমই হচ্ছে আসলে মানে পলিটিসাইজ হয়ে গেছিল, অ্যান্ড আমার মনে হয় এটা কোনো মেম্বারই প্রত্যাশা করে না। আর আমার মনে হয় যে কোনো ট্রেড বডি, শুধু বিজিএমই না, শুড বি পলিটিক্স ফ্রি। কারণ এখানে আসলে ব্যবসার স্বার্থে সবাইকে কাজ করতে হবে। আপনার কোনো পলিটিক্স যদি এখানে আনেন, আসলে দুটো মিক্স করা যায় না। পলিটিশিয়ানের জায়গায় থাকবে, আমরা ব্যবসায়ীর জায়গায় থেকে আমাদের যে সমস্যাগুলো আমাদের ধরে দিতে হবে ওনাদের কাছে, ওনারা আপনার ওই ট্রেড বডিগুলো কাজ করবে। আপনার কি মনে হয় যে এই যে দ্বিতীয় প্রজন্মের হলেও তো আপনি প্রায় 2 দশক পোশাক খাতের সাথে সম্পৃক্ত, মনে হয় কি যে এই বিজিএমইটাকে অনেকেই ব্যবহার করেন আসলে কার্ড হোল্ডার, ডিরেক্টর হিসেবে, এরকম মনে হয় কি কখনো? আসলে দেখেন, যখন ডিরেক্টর হয় 35 জন ডিরেক্টর হয়, তো কিছু মানুষ ক্লোজ হয়, কিছু মানুষ অপরিচিত হয়। তো আমি যাদের সাথে মানে সম্পৃক্ত বা ফ্রেন্ড বলবো, ওনাদেরকে আমি সবসময় পেয়েছি, অ্যান্ড ওনারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন। তো এইটা আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে যারা যে কোনো সময় গেছেন সবসময় আমাদেরকে হেল্প করেছেন। আপনি তো বিজেপিতে নির্বাচন যেহেতু করেছেন, আপনার কাছে মনে হয় যে এই যারা উদ্যোক্তা মালিক, তারা আসলে এই বিজেপির রাজনীতিকরণেও তো এক ধরনের চুপ থেকে সমর্থন দিয়েছে, সেটিও তো প্রত্যাশিত ছিল না নাকি? এখন দেখেন, বিজেপি ইজ ভেরি ইন আ ভেরি ডিফিকাল্ট পজিশন। এরা কিন্তু আপনার অনেক কিছু নিয়ে আছেন। তো আমরা যারা মেম্বার আছি জেনারেল, আমাদের মনে হয় 100% সাপোর্ট দেওয়া উচিত, যাতে এই ক্রাইসিস পিরিয়ডটা ওনারা ওভারকাম করতে পারে। মানে আপনারা প্রত্যাশা করছেন যে এখন প্রশাসক যে আগামী নির্বাচনটি দিবে সেটি যাতে গ্রহণযোগ্য হয়, স্বচ্ছ হয়, সুষ্ঠু হয়, সেই প্রত্যাশা করছেন, এমনটি নাকি? জি, অবশ্যই। তা আমি করছি না, সবাই করছে। যেহেতু মনে হচ্ছে যে একটি প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যেহেতু ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে, যদি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রক্রিয়া শুরু হয় এবং কিছুটা নিশ্চয়তা পাওয়া যায়, আপনি যেহেতু বিগত দিনেও নির্বাচন করেছেন, আপনার কি নির্বাচন করার কোনো আগ্রহ আছে? আসলে মেইন জিনিসটা হচ্ছে যে আমরা আগে দেখি যে ভোটার লিস্টটা কীভাবে সংস্কার করবেন ওনারা। এটা যে গ্রহণযোগ্যতা যদি থাকে আমাদের সবারই, তাহলে যদি আপনি জানেন আমি ফোরামের সাথে সম্পৃক্ত গত 4-5 বছর ধরে,
তো ওনারা যদি আমাকে বলেন যে ওনাদের সাথে থাকতে, অবশ্যই থাকতে হবে, কারণ আমারও তো বিজনেস করতে অনেক প্রবলেম ফিল করি। এই প্রবলেমগুলো আমি যদি বিজিএমির মাধ্যমে আমি সলভ করতে পারি, তো ওয়াই নট। আপনি ফোরামের হয়ে নির্বাচন করেছিলেন, বিজেপির একটি নির্বাচনী জোট। যারা সম্মিলিত পরিষদে রাজনীতি করেন তারা সবসময় বলেন যে আসলে ফোরাম অদূরদর্শী রাজনীতির কারণে বিজেপি নেতৃত্বে আসতে কমবার পেয়েছে যতটা সম্মিলিত পরিষদ থেকে বিজেপি নেতৃত্ব নিতে পেরেছে। এটার কি জবাব আসলে দিবেন আপনারা? আসলে এই জবাব আমার দলে অনেক সিনিয়র নেতাকর্মী আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করলে বেটার হয়, ওনারা এটা বেটার বলতে পারবে। কারণ আমরা আসলে অনেক জুনিয়র দলে, তো আমরা আসলে এইগুলা নিয়ে আসলে আমরা মাতি না। আমরা যেটা নিয়ে মাতি যে যদি ক্ষমতা আসতে পারি কি করা যাবে যেখানে আমাদের ট্রেডটা কিছু সেবা পাবে। আর এন্ড অফ দ্য ডে আপনার ইট অল ডিপেন্ড ভোটাররা কাদেরকে চায়। কারণ আপনি দেখেন, আপনি যতই পলিটিক্স যাই বলেন, আপনার যদি ভোট যদি না পায় একটা দল, তো আসবে কেমনে? যদি ফোরাম থেকে আপনাকে মনোনয়ন দেয় নির্বাচন করতে, আমি যদি একজন উদ্যোক্তা হই, মানে আমি আমার ভোটটা, আমার সমর্থনটা আপনাকে কেন দিব সেটা বলবেন? অবশ্যই। প্রথমে আপনি আমাকে দিবেন কারণ আমি এই যে আমার টাইমটা যে ইনভেস্ট করব আপনার বিজেপিতে, এটা কিন্তু আমার পার্সোনাল টাইম, আমার ব্যবসা ছেড়ে কিন্তু আমি কাজগুলো করব। অ্যান্ড আপনার কিছু মানে ব্যবসায়িক ইন্টারেস্ট আর আমার ব্যবসায়িক ইন্টারেস্ট কিন্তু সেম। ফর এক্সাম্পল, এই যে দেখেন আমরা ব্যাংকদের সাথে কিন্তু সবাই কিন্তু প্রবলেমে আছি। এই যে ইন্টারেস্টটা 9% থেকে 14% চলে গেল, এটা কিন্তু হিউজ জাম্প। আমাদের কিন্তু অনেক গার্মেন্টসের মালিক আছে যারা ব্যাংকের মালিক, কিন্তু ওনারা কিন্তু মানে আমি দেখি না যে আমাদেরকে অ্যাজ এ ট্রেড এনাফ সাপোর্ট দিচ্ছে টু কন্টেইন দিস। তারপরে যে দেখেন আমাদের এখানে আপনার ডলার যে এক্সচেঞ্জ রেট, অনেক দেশে কিন্তু এক্সপোর্টারদের কিন্তু একটু বেশি রেট দেয়, আমরা কিন্তু এগুলো পাই না। তো অ্যাজ আ ভোটার আপনি যদি আপনার প্রবলেম আমার প্রবলেম খুব ডিফারেন্ট না। আমি যদি আপনার প্রতিনিধি হয়ে যে আপনার ফাইট করি, আপনি আমাকে ভোট দিবেন না কেন? কারণ আমি তো আমার টাইম ইনভেস্ট করছি আমার সাথে, আপনার সাথে। সো আপনার সেলফিশ রিজনস হলেও ইউ শুড ভোট ফর সামওয়ান লাইক মি, যে আপনার জন্য কাজ করবে। মার্শেদ রুমান, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আরমান ভাই, এবং ধন্যবাদ নাগরিক টিভিতে আমাকে আনার জন্য। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব এখানেই শেষ করছি। আমরা তৈরি পোশাক খাত নিয়ে আলাপ করলাম। উদ্যোক্তা যেটি বললেন যে আসলে মানুষের যে একটি ধারণা যে পোশাক খাতের মালিক মানেই আসলে শ্রমিককে শোষণ করেন, সেটি কিন্তু না। তাদেরও আসলে রক্তক্ষরণ আছে, তারাও ব্যবসা সামাল দিতে গিয়ে কিন্তু নানা রকম চ্যালেঞ্জে পড়েন, চাপে পড়েন, এবং শ্রমিকের বেতন দিতে গিয়ে কিন্তু তাদের বাড়তি মানসিক যন্ত্রণাও কিন্তু সহ্য করতে হয়। আজ এখানে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।